আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সুধীমণ্ডলী, বিশ্বের প্রতিটি ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দৈনিক যুগের চিন্তা পত্রিকার সাপ্তাহিক নিয়মিত আয়োজন বরং কণ্ঠস্বর জোরে অনুষ্ঠানে। বন্ধুরা, রাতের শেষে যে সূর্য উঠবে তার পরপরই আমাদের সারিবদ্ধ মানুষ প্রভাত ফেরিতে যোগ দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। আমরা বরং কণ্ঠস্বর জোরে অনুষ্ঠানটি নারায়ণগঞ্জের শিল্পীদের নিয়ে আয়োজন করে থাকি, আপনারা ইতিমধ্যে জেনেছেন। এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যে বিষয়টি চেষ্টা করেছি, আমরা কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী এবং বিভিন্ন ধরনের শিল্পীদেরকে আমন্ত্রণ জানিয়েছি আজকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা আমন্ত্রণ জানিয়েছি হাওয়াইন গিটার শিল্পী ফরহাদ আজিজ ভাইকে। আমরা আজকে ফরহাদের কাছ থেকে আমরা তার হাতের আঙুলের মূর্ছনায়, আঙুলের স্পর্শে, সুরের মূর্ছনায় আমরা ভাষা শহীদদেরকে স্মরণ করব। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেটি করবার চেষ্টা করেছি যে শিল্পীর পরিবেশনার সাথে তার জীবনের অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা, বিভিন্ন ধরনের গল্পের মাধ্যমে আমরা হাজির করতে চেয়েছি আসলে সাংস্কৃতিক আন্দোলনে আমাদের শিল্পীরা যেভাবে ভূমিকা রাখছে, তার মধ্যে তার প্রতিবন্ধকতা কি, তারপর শিল্পী হয়ে ওঠার যে পিছনের গল্প, সেগুলো জানার চেষ্টা করি। বন্ধুরা, আমি আগেই বলে রাখি, আমাদের নারায়ণগঞ্জের হাওয়াইন গিটারের যদি একমাত্র শিল্পী বলি বিটিভিতে এবং বেতারে বাজান, তিনি হচ্ছেন ফরহাদ আজিজ। আজকে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। আজকে যুগের চিন্তা লাইভ অনুষ্ঠানে আমাদের সম্মানিত দর্শক মণ্ডলী এবং কলাকুশলী যারা আছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভাষা দিবসে। ভাষার যে মাস, ফেব্রুয়ারি মাস, সেই উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে। আমরা জানি যে আমাদের 52-র যে ভাষা আন্দোলন, তার প্রেক্ষাপটটা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বাংলা ভাষাভাষীদের জীবনে। কারণ যেখানে নাকি আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল সেই পশ্চিম পাকিস্তানের, পৃথিবীতে এটি একটি উদাহরণ হিসেবে থাকবে, যতদিন পৃথিবী থাকবে ভাষার জন্য জীবন দেয়া এটা একটি উদাহরণ, একমাত্র বাংলা ভাষাই আসলে। সেই দিক থেকে আমাদের এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলা ভাষাভাষী যারা আছি আমরা, আমাদের দেশের বাঙালি এবং ভারতের বাঙালি সহ এবং সারা বিশ্বের যত বাঙালি আছে, তাদের জন্য এটা একটা মহিমান্বিত দিক। অবশ্যই, হ্যাঁ। আর আমাদের ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানটা নিবেদিত। সে সময় যে সালাম, বরকত, জব্বার, রফিক, আরও অনেকে প্রাণ দিয়েছিল ভাষার জন্য, তাদের এই অমূল্য জীবনটার জন্যই আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। অবশ্যই। তাহলে আমরা যে শুরুতে আপনি যেটি বাজাচ্ছিলেন সেটি দিয়ে আমরা শুরু করবো নিশ্চয়ই। হ্যাঁ বন্ধুরা, তাহলে শুরু করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠান এবং আপনাদের প্রতি আবারও অনুরোধ রইল যে আমাদের যে লিঙ্কটি আছে সেটি শেয়ার করবেন, যাতে আমাদের দেশ কিংবা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই অনুষ্ঠান দেখতে পারে। এবং আপনাদের প্রতি অনুরোধ রইল, ভাষা দিবসের অঙ্গীকার হোক নিজের ভাষাকে ধারণ করা এবং অন্য ভাষাকেও শ্রদ্ধার সাথে দেখা। আমরা আসলে যেটি শুধু ভাষা না, আমরা ভাষার মধ্য দিয়ে আমরা যে সংস্কৃতির যেই যাত্রা, আমরা সংস্কৃতির যদি আন্দোলনও বলি, তাহলে অন্যান্য ভাষা বা অন্যান্য সংস্কৃতি আমার বাংলাদেশের মধ্যেও যদি থাকে, আমাদের এই অনুষ্ঠান থেকে আপনাদের প্রতি অনুরোধ রইল যে আমরা পরস্পরের যে সংস্কৃতি, ভাষা, সেগুলিকে শ্রদ্ধার সাথে দেখব। আজকে এটাই হোক অঙ্গীকার।
বাহ। এই গান প্রায় 69-70 বছর হলো আসলে, এবং কখনোই আমি আমার মানে জন্ম থেকে যখন আমার বোঝার ক্ষমতা হয়েছে, জ্ঞান হয়েছে যখন, তারপর থেকে যে শুনছি, এবং প্রত্যেকবারই গায়ের মধ্যে এক ধরনের শিহরণ, এই গানের সুর, কিংবা আপনি যে বাজালেন এইটার মধ্যেও যেমন গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে যায়। এবং আসলে গানের সুরের জন্য না, আসলে ওই যে আমরা যে বলছিলাম যে নির্মামিত আবেগের জায়গা, সেই আবেগের জায়গাটা আসলে চেতনার জায়গাটা এত শক্তিশালী, এটি আসলে বলার মতো না। এবং আমার মনে হয় যে রেস্ট অফ দ্য লাইফ আমাদের জীবনে, আমরা যেহেতু বাঙালি হয়ে জন্মেছি, আমাদের জীবনে এইটি আসলে স্মরণীয় হয়ে থাকবে, এবং আমরা প্রত্যেক বছরই এটা আসলে অনুভবের মধ্যেই থাকবে আমাদের। ফরাদ ভাই, আপনাকে মানে আমি অনেক দিন ধরেই দেখছি আপনি ফেসবুক লাইভ করেন এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানই করেন। আমি যতটুকু দেখেছি যে আসলে হাওয়াইন গিটার যারা বাজায়, আপনি যেভাবে এত অনুষ্ঠান করেন, আমি আর অন্য কাউকে এত অনুষ্ঠানে দেখি নাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মনে হয় আপনার এক ধরনের নিজে অনুষ্ঠান করে বেড়ান, এবং কিছুদিন আগেও দেখলাম ফেনীতে একটা অনুষ্ঠান করেছেন। দেখছেন এটা? আমি দেখেছি। এবং আপনার আসলে আমার একটু বলি, আমার যে গিটার গুরু হাসানুর রহমান বাচ্চু স্যার, উনি আমাকে সবসময় ইন্সপায়ার করে, বলেন যে তুমি কোনো কারোর সাথে কথায় কান দিবা না, শুধু প্রোগ্রাম করে যাবে, এবং প্রোগ্রাম করতে করতে তুমি একজন ভালো শিল্পী হবে। আচ্ছা আচ্ছা। স্যারের এই আদর্শটা আমি সবসময় ফলো করি। আচ্ছা, উনি যদি দেখে থাকেন তাহলে আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। কারণ হচ্ছে যে এর আগে আপনার নাম শুনেছি, এখন তো দেখবার ইচ্ছেতে আর কৌতূহলটা বেড়ে গেল। আমি নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে এবং আমার সাক্ষাৎ হওয়ার সৌভাগ্য হবে, আমি আশা করছি। আপনার এই যে আমি যে বলছিলাম যে আপনি স্যার খুবই সত্য কথা বলেছেন। আসলেই যে কোনো জিনিসের চর্চা করতে করতে কিংবা বাজাতে বাজাতে একজন মানুষ শেষ পর্যন্ত শিল্পী হয়ে ওঠে। আসলে শিল্পী হওয়ার পেছনেও কয়েক ধরনের ধাপ আছে। যেমন প্রথম দিকে এখানে আমি একটু সংযোগ করি, সেটা হলো আপনাদের যে একটা ভূমিকা নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের, এইটা কিন্তু অকল্পনীয়। এই যে শহীদ মিনারে প্রত্যেকটা জাতীয় অনুষ্ঠানগুলোতে আমরা বাজাইতাম নারায়ণগঞ্জ হাওয়াইন গিটার পরিষদের আওতায়, এইটার মাধ্যমেও কিন্তু আমরা নিজেদেরকে তৈরি করতে পেরেছি। এটা আপনাদেরকে অনেক ধন্যবাদ। এটা তো আমাদের সাংস্কৃতিক আন্দোলনের একটি অংশ। আসলে আমি যেটা বলছিলাম যে মানুষ আসলে শিল্পী হওয়ার পেছনে তার তিনটি ধাপ আছে। আসলে প্রথম দিকে সে শিখে, দ্বিতীয় দিকে সে অন্যকে অনুকরণ করে, তৃতীয় দিকে সে নিজেই সৃষ্টিশীল শিল্পী হয়ে ওঠে আসলে। তো সেই আমি ঠিক এখনো বুঝে ওঠিনি, কিন্তু তারপরও নিশ্চয়ই গল্পের মাধ্যমে আমরা জানবো। আপনার পেছনের গল্প আমরা জানতে চাই। আসলে হাওয়াইন গিটার আপনি কিভাবে ধরলেন? আচ্ছা, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে অনার্স পড়তে যাই। আচ্ছা আচ্ছা। এটা 1988 সালে। তখন ওখানে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল একজন ডাক্তার ছিলেন, ডাক্তার জাফর আলী চৌধুরী। উনি খুব ভালো গিটার বাজাতেন, হাওয়াইন গিটার, এবং আমাদের ওই সময়টা ছিল হাওয়াইন গিটারের স্বর্ণযুগ। আচ্ছা আচ্ছা। ওই সময় মানে ক্লাসে 50 জন থেকে 100, 150, 200 ছাত্রছাত্রী হইতো। 88 সনের কথা। হ্যাঁ, ওই সময়টায়। তো তখন এবং ঢাকাতেও যারা জানেন বাজায়, সবাই এটা জানে যে 100, 150, 200 বাফাতে ছাত্র ছিল। তো ওইখানে আমি ওনার কাছ থেকে প্রায় 5-6 বছর তালিম নেই। এরপরে অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে আমি ঢাকা চলে আসি। এসে এখানে বাফাত থেকে সার্টিফিকেট পরীক্ষা দিই এবং ওখানে প্রথম স্থান অধিকার করি। আর পাশাপাশি আমি এই বাচ্চু স্যারের কাছে অনেকদিন আমি তালিম নিছি, 8-10 বছর, এবং এখনও কিন্তু ওনার সান্নিধ্যে আছি। হ্যাঁ, মানে ঘটনা হচ্ছে যে আপনি আসলে এইটার মধ্যে আগ্রহটা কিভাবে হইলো, কৌতূহলটা কেন জানেন? আচ্ছা, এইটার আগ্রহ হইলো মানে আমার রুমমেট যে ছিল, সে একটা গিটার কিনেছিল আর কি। তখন দাম হাওয়াইন গিটার যেটা মানে উডেন, ওটার দাম ছিল মাত্র 400 টাকা। আচ্ছা আচ্ছা। তো 400 টাকা দিয়ে কিনে সে 1 মাস শিখলো, শিখে আর শিখবে না। এখন ও রুমে থাকাতে আমি কিন্তু ওই গিটারটি বাজাইতাম, যেহেতু আমার বাসা থেকে তখন ও কিনা দেয়নি ওই গিটার। এখন সে যেহেতু শিখবে না, ওই গিটারটা বিক্রি করে দিবে। তখন আমি বিপদে পড়ে যাই যে সে যদি এটা বিক্রি করে দেয় তাহলে তো আর আমি শিখতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। তখন ওকে বুঝাই বললাম যে তুমি এটা ইয়া করো, আমি তোমাকে টাকা দিব কিস্তিতে। সে রাজি হওয়াতে ওটা 250 টাকা দাম হয়, যেহেতু সেকেন্ড হ্যান্ড, তখন 250 টাকা দিয়ে আমি কিনে নিয়ে দিই।
যাক, তাহলে এভাবে মানে আমার শুরুটা হয়। তাহলে এক ধরনের রহস্য উদ্ঘাটন হলো বন্ধুরা। বুঝতেই পারছেন অন্যের কেনা গিটার, হাওয়াইন গিটার নিজেই খুঁজে নিয়েছে শিল্পীকে আসলে। আচ্ছা, আমরা পরের গানে যাই, তারপরে আমরা নিশ্চয়ই অন্য অন্য আলোচনা করব, আর অন্য আলোচনা আসবে। পরের গানে যাই। বাহ, বাহ, অসাধারণ। বাহ, যে আমরা কিছু কমেন্টসে যাই। মনিকা ইসলাম বলছে চমৎকার হচ্ছে স্যার। অমিতাভ চক্রবর্তী ফুলের শুভেচ্ছা জানাচ্ছে আপনাকে। এছাড়াও অমিতাভ চক্রবর্তী, হালিম আজাদ, আমাদের হালিম ভাই, কবি সাংবাদিক হালিম ভাই দেখছেন আপনার। সুভাষ ভৌমিক বলছে গান কখন। তৌহিদা রুম্পা বলছে অসাধারণ। আচ্ছা, অমিতাভ চক্রবর্তী লিখছেন পুরান ঢাকার মাওলা বক্স সর্দার মেমোরিয়াল চক্ষু হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন সকাল 9টা হতে দুপুরে 1টা পর্যন্ত হাওয়াইন গিটারে দেশাত্মবোধক গানের সুর বাজানো হয়। বাংলাদেশ হাওয়াইন গিটার শিল্পী পরিষদের রেকর্ডকৃত 32 জন গিটার শিল্পীর 32টি দেশাত্মবোধক গানের সুর সেখানে একটানা বাজতে থাকে। বা এটা তো চমৎকার উদ্যোগ। অমিতাভ দা নারায়ণগঞ্জের একজন স্বনামধন্য এবং অনেক জনপ্রিয় একজন মানুষ, সবার প্রিয় মুখ অমিতাভ চক্রবর্তী। তিনি লিখছেন এই কথা যে পুরান ঢাকায় মাওলা বক্স সর্দার মেমোরিয়াল চক্ষু হাসপাতাল, তাই তো? হ্যাঁ, সেখানে বহির্বিভাগে প্রতিদিন এই হাওয়াইন গিটার বাজে
9টা থেকে 1টা পর্যন্ত, বাহ। মানে মেডিসিন থেরাপি একটা আছে, মিউজিক্যাল মেডিসিন থেরাপি, এটা সারা বিশ্বেই খুব জনপ্রিয়। হাওয়াইন শিল্পীদের জন্য অভিনন্দন, ভালোবাসা জানাই। এটা- সেই সাথে বন্ধুরা আপনাদেরকে জানাচ্ছি যে অমিতাভ দা, নিশ্চয়ই আপনারা মন্তব্যটি দেখেছেন, এবং আমাদের অমিতাভ দার এই সপ্তাহে একটি সিডি বের হয়েছে হাওয়াইন গিটারের উপরে। অমিতাভ দা বের করেছেন শেষ পর্যন্ত চিহ্ন হারা নামে, এবং সেখানে 10টি গান তিনি বাজিয়েছেন। আপনারা যারা শুনতে চান এটি সংগ্রহ করবেন। অমিতাভ দার নাম হচ্ছে চিহ্ন হারা। আর যদি আপনারা এমনিতেই যদি না পান, আমার কাছেও যোগাযোগ করতে পারেন। এবং আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে অমিতাভ দাকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনার এখানে মনিকা ইসলাম লিখছেন, চমৎকার হচ্ছে স্যার। আপনি তো জগদীশ চন্দ্র বসু কলেজের প্রিন্সিপাল। আচ্ছা আচ্ছা, উনি সম্ভবত আপনার ছাত্রী? না, আমাদের কলেজের বাংলার টিচার। আচ্ছা আচ্ছা, বাংলার প্রফেসর। বাংলার টিচার, বাংলার প্রফেসর। হ্যাঁ, মানে এটা হলো ওই যে রারিখালে স্যার জগদীশ চন্দ্র বসু কলেজ। এটা যে সেই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী যে স্যার জগদীশ চন্দ্র বসু, তার মানে পিতৃভূমি ওখানে। তো ওনার পিতৃভূমিতে এই কলেজটা প্রতিষ্ঠিত হয়, স্কুল অ্যান্ড কলেজ এটি। আচ্ছা, আমার গ্রামের বাড়ি অবশ্য মুন্সিগঞ্জ, মানে রামপাল। তো আপনার আসলে কলেজের এই প্রফেশন আর এটার মধ্যে কিভাবে সময় দিচ্ছেন আসলে? আসলে এই ব্যালেন্সটা ব্যালেন্স করার ব্যাপার আসলে খুবই ইমব্যালেন্স অবস্থায় ছিল, কিন্তু এই করোনাকালীন সময়ে দেখা যায় লেখাপড়ার চাপ একটু কম। বিশেষ করে আমরা বেশিরভাগ অনলাইনে চলে গেছি ওই ক্লাসগুলো, তো যার জন্য একটু ঝামেলাও কম। কারোর প্রতিষ্ঠানে যাইতে হয় না, শুধু আমার দাপ্তরিক কাজের জন্য যাইতে হয় সপ্তাহে কয়েকদিন। তো যার জন্য একটু সময়টা বেশি পাওয়াতে আমি ওই সময়টাকে কাজে লাগিয়েছি, গতিটা একটু বাড়িয়ে দিয়েছে। এই সময়টা আমরাও করেছি আসলে শিল্পীদের জন্য একটু বেশি। তো যারা পেশাদার শিল্পী তাদের জন্য আবার একটু সমস্যা হয়ে গেছে এই সময়টায়। হালিম ভাই, ওই যে আমি বলছিলাম কবি সাংবাদিক হালিম ভাই বলছে খুবই ভালো হচ্ছে বাদন, শিল্পীকে ধন্যবাদ। হালিম ভাই আপনাকেও ধন্যবাদ, আপনি অনুষ্ঠান দেখছেন। আমি কিন্তু আপনাকে চাই এই অনুষ্ঠানে আপনি এসে গান করবেন। শুভদেব বলছে আপনাকে দেখতে দারুণ লাগছে। ওই মিয়া, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, আমরা তাহলে পরের গানে যাই না? পরের গানটা আমি একটা দেশাত্মবোধক নজরুল সঙ্গীত বাজাবো। ওরা তাহলে এটা নমো 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 বাংলাদেশ মমো চির মনোরম চিরমধুর। ওকে ওকে, ঠিক আছে।
সুন্দর, খুব ভালো লাগলো। আহ, এই যে আপনি এত ট্র্যাকে বাজাচ্ছেন, ট্র্যাক ছাড়া আর এটা বাজানোর উপায় কি আছে এটা? আসলে সবচেয়ে ভালো লাগে হ্যান্ডস সহযোগে Acoustic পারফরমেন্সটা, ওইটা খুব ভালো লাগে আর কি। কিন্তু ওটাতে আপনি জানেন যে একটা বড় আয়োজন লাগে, আয়োজন এবং আসলে আমাদের সময়ের তো অনেকের খেপে গেছে, যার কারণে এটা হচ্ছে না। তবে এই ফেসবুক লাইভের জন্য এই ট্র্যাকই আমাদের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের জায়গা আর কি। এই ট্র্যাকগুলি বলছিলেন আপনি বাচ্চু ভাই, জি। আর আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জের অত্যন্ত গুণী তবলা শিল্পী, যে আমি ছোটবেলা থেকেই, বিশেষ করে আমি প্রথম যখন গান শিখি তাকে দেখছি, এবং একই রকম দেখছি, একই রকমভাবে ভালোবাসা তার প্রতি সেই প্রথম থেকেই জেগেছিল মনের মধ্যে। আজকে আমাদের স্টুডিওতে এসছে, আমার এটা সৌভাগ্য। আমাদের মাসুম ভাই এসছেন আজকে, যদিও দেখা যাচ্ছে না, দেখানো গেলে আপনাদেরকে দেখাতাম। এবং মাসুম ভাই কিন্তু আমার এগুলোর সাথে সবচেয়ে বেশি বাজিয়েছেন, সবচেয়ে বেশি। এই জন্য মাসুম ভাইকে আমাদের এই অনুষ্ঠান থেকে ভালোবাসা ও অভিনন্দন জানাই। আমরা আরো কিছু কমেন্টস আছে, পড়ি। মনিকা ইসলাম বলছে মুগ্ধ হয়ে গেলাম, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যারকে, আপনার ওই কলিগ সম্ভবত উনি বলছেন। মেহেদি হাসান বলছেন চমৎকার পরিবেশনা ফরহাদ ভাই, ভালো লাগছে। তৌহিদা রুম্পা আজকে প্রথম এই গানের বাদন শুনলাম স্যার, খুব ভালো লাগছে পরিবেশনা। নমো নমো গানটা। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা সাথে থাকুন, নিশ্চয়ই আরো অনেক সুন্দর সুন্দর গান আমরা আজকে আরো শুনবো। আপনি পরের গানে যাই, কিন্তু আমার একটা প্রশ্ন, এর আগেও যারা এসছেন হাওয়াইন গিটারে তাদেরকে আমি এই প্রশ্নটা রেখেছিলাম, আজকে আপনাকেও রাখবো এই প্রশ্নটা, রাখতে চাই। আসলে আমার খুব আগ্রহ এই জায়গায়, কারণ হচ্ছে যে আসলে হাওয়াইন গিটারটা তো আমরা অন্যান্য যেই যন্ত্র সঙ্গীত আছে বা যন্ত্রগুলো আছে গানের সাথে সঙ্গত করে, তার থেকে হাওয়াইন গিটার আসলে আলাদা হয়ে গেল, এবং হাওয়াইন গিটার ঠিক নিজের ভাষা খুঁজে পেল, সুরের যে নিজের ভাষা খুঁজে পেল, সেটারই একটা ইতিহাস আছে। এবং আমরা জানি যে বাংলা গানে এক সময় হাওয়াইন গিটার গানের ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা ব্যবহার হতো, এবং সেই থেকে আলাদা হয়েছে। কিন্তু আমার একটা জায়গায় প্রশ্ন হচ্ছে যে হাওয়াইন গিটার শিল্পীরা নিজের জায়গা থেকে কোনো মৌলিক সৃষ্টি তাদের আছে কিনা? মৌলিক সৃষ্টি বলতে বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এটা হলো মানে আমরা যে গানগুলো বাজাই এগুলো হলো লঘু সঙ্গীত বেশিরভাগই, অর্থাৎ জনপ্রিয় গানগুলোকে আমরা ফলো করি। এর কারণ কি, মানুষের হৃদয়ে যাতে ওইটার একটা ভাষা দিয়ে আগে মানুষ জেনেছে যে ওটার ভাষাটা কি আসলে, সুরের ভাষা। আর এইটার সুরটা এত মিষ্টি, এটা কিন্তু পৃথিবীর যে কোনো ভাষাভাষীর মানুষ বুঝতে পারে যে এটার সুরটা। কিন্তু আপনি গান বাংলা গাইতে পারেন বা হিন্দিতে গান, ওইটা কিন্তু আমরা তো এই জন্যই আজকে ভাষার দিবসে এই কারণেই এটা এনেছি যে আপনার হয়তো ইংরেজি কথা শুনতে সমস্যা হচ্ছে, হিন্দি কথা শুনতে সমস্যা হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু সুরের ক্ষেত্রে যখন নাকি আপনার হাওয়াইন গিটারটা বাজছে তখন কিন্তু আসলে সবাই কমিউনিকেট করবে, এবং বাংলাদেশের এই প্রান্ত থেকে বাজবে, পৃথিবীর অন্য প্রান্তে এটি আসলে কানেক্টেড হতে কোনো সমস্যা হবে না। এটা অবশ্যই। দ্বিতীয় অংশ যেটা বললেন ওই যে মৌলিক সৃষ্টি, মৌলিক সৃষ্টিটা আমরা চলে যাই হলো ক্লাসিক্যালে। অর্থাৎ আমাদের যে ক্লাসিক্যাল গিটারগুলো আছে ওগুলো দিয়ে মৌলিক সৃষ্টিগুলো হয়। আর আমরা হাওয়াইন গিটার, ক্লাসিক্যাল যদি আপনি সৃষ্টির যে কথা বলছেন সেটা কি আসলে উত্তর ভারতীয় সঙ্গীতের ধারাটাকেই ফলো করে, তাই তো? তারপরে ওইগুলো থেকে নিজস্ব অনেক কিছু তৈরি করা যায়। আচ্ছা, ওইটা ওখানে আর কি। আর আমরা হাওয়াইন গিটার বেশিরভাগই, কারণ ওই যে আমরা তো বাজাই যাতে মানুষের মনের মধ্যে খুব সহজে জায়গা করা যায়। ক্লাসিক্যাল জায়গাটা কিন্তু অনেক ভিন্ন, ওইটা আরো ডিপলি ঢুকা যায়, কিন্তু ওইটা আমরা এখানে করলে অত ভালো লাগে না। আমাদের জন্য লঘু সঙ্গীতগুলো আমরা করি এটাতে। এবং রেডিওতে আপনার প্রতিদিন 10 মিনিট সময় দেয়, ওখানে 2টা গান বাজানো যায়। যারা এনলিস্টেড শিল্পী ওরা 2টা গান ওখানে বাজায় একই পর্যায়ের আর কি। নজরুল হলে নজরুল, রবীন্দ্র হলে রবীন্দ্র। কিন্তু টিভিতে এটা, অর্থাৎ এটা কিন্তু সহায়ক যন্ত্র না। হ্যাঁ, এখন তার এটা সহায়ক যন্ত্র হিসেবে কাউন্ট করছে না। হ্যাঁ, কিন্তু টেলিভিশনে এখনো সহায়ক যন্ত্র হিসেবে লিখে রাখছে। এই জন্য ওখানে টেলিভিশনে দেখা যায় প্রোগ্রাম পাইতে খুব কষ্ট হয়। হ্যাঁ, আমাদের আসলে ব্যবস্থাপনার মধ্যে নানান ধরনের ঝামেলা আছে। আমরা কি করি, পরের গানে যাই। পরের গানটি বাজাবো আমারও দেশের মাটির গন্ধ। এটা তো মাসুম ভাই তবলা বাজিয়েছিলেন। আচ্ছা, রবীন্দ্রনাথের গান।
এটা তো রবীন্দ্রনাথের গান। দারুণ দারুণ। কিছু কমেন্ট নিয়ে আসি। মনিকা ইসলাম বলছে, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করে এ সকল গান, ভাষার মাসে চমৎকার গান নির্বাচন অসাধারণ। আয়েশা সিদ্দিকী আপনাকে ভালোবাসা জানাচ্ছে। মনোয়ারা আক্তার মিনু, অসাধারণ ব্যাকগ্রাউন্ড, বাজানো দারুণ হচ্ছে। অনেক ধরনের কমেন্টস আসছে। আসলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর এই প্রোগ্রামের। আচ্ছা আচ্ছা, ও ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন। ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ও গান সব মিলিয়ে অপূর্ব সুরের মূর্ছনা। ধন্যবাদ আপনাকে। বিল্ডিং এর সুন্দর সুন্দর খোপগুলা দেখা যাচ্ছে, এটা খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আজকে ব্যাকগ্রাউন্ড তো একটু ভিন্ন। আজকে তো শহীদ মিনারের একটা ছিল। হ্যাঁ, এটা আসলে আপনারা এইভাবে যদি আসলে আপনাদের মতামত জানান, তাহলে আসলে আমরা এই অনুষ্ঠানকে চাচ্ছি যে অনুষ্ঠানের আরো কিভাবে এটি আরো পরিকল্পনা মাফিক এটি আসলে একটা জায়গায় নেয়া, এবং সেখানে আসলে এই যুগের চিন্তা পত্রিকার সম্পাদক মুরসালিন বাবলা আমাদের সর্বাত্মক সহযোগিতা করছেন। তিনি পরিকল্পনা করে যাচ্ছেন আরও এটি কীভাবে উন্নতি করা যায়, এবং সেই সাথে মাহফুজ শিহান আমাদের পিছনে এই কলাকুশলীর ভূমিকা কাজ করছেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আমরা অনুষ্ঠান আরও 2টি গান করতে পারবো, 2টি গানে একটি গান করেন, তারপরে আমরা একটু কথা বলে তারপর আমরা বিদায় নিব। তার এবার রাঙামাটি রঙে একটু জমজমাট গান আছে, এটা করি। হ্যাঁ, আজকে দেশের গানই হচ্ছে। চলুক।
বাহ, 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 খুব সুন্দর, চমৎকার চমৎকার বাজালেন আসলে। একটা অনুরোধ ছিল আর কি, জি। হালিম ভাই, আমাদের হালিম ভাই অনুষ্ঠান প্রথম থেকেই দেখছেন, এখনো আছেন তিনি, আপনার কাছ থেকে এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা এই গানটি শুনতে চাচ্ছেন, পরিবেশনার অনুরোধ হলেও করছেন, এটা জানাচ্ছেন। অমিতাভ দা বলছেন যে দেশাত্মবোধক গানগুলো নিয়ে অনুষ্ঠান বেশ জমে উঠেছে, বাদন ভালো হচ্ছে, প্রিয় সঞ্চালক শাহিন মাহমুদ, কলাকুশলী যুগের চিন্তা কর্তৃপক্ষকে অনেক শুভেচ্ছা জানাই। অমিতাভ দা, আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি সবসময় আমাদের এই স্টুডিওতে উপস্থিত থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেন। এটি আসলে সহজ ব্যাপার না, আসলে আবার সহজে অনেক সুন্দর কাজ করা যায়, অমিতাভ দা তার উদাহরণ আসলে। মনোয়ারা আক্তার মিনু, খুব সুন্দর গান বাছাই করেছেন ভাইয়া। আয়েশা সিদ্দিকী আপনাকে বলছে সুপার। আহমেদ বাবলু, বাবলু ভাই বলছেন ভালোবাসা। ফরহাদ ভাই, চমৎকার হচ্ছে। আমার খুব ভালোবাসার মানুষ কিন্তু আচ্ছা আচ্ছা আহমেদ বাবলু। আচ্ছা, আমাদেরও ভালোবাসার মানুষ, খুব ভালো লাগে। উপস্থাপককে আজ অন্যরকম লাগছে, ভালোবাসা শাহিন। আপনাকেও ভালোবাসা বাবলু ভাই। মনোয়ারা আক্তার মিনু কে, শাহিব ভাই, আমার নাম শাহিন ন হবে। শাহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ, প্রায় ওনার প্রোগ্রামে আমাদের প্রাণের হাওয়াইন গিটারের সুর শুনতে পাই। আমিও আশা রাখি আসলে হাওয়াইন গিটারকে প্রতি 2 মাসে অন্তর আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানে আনবার জন্য। আমরা নিজেরাই অনুভব করি যে আসলে হাওয়াইন গিটার মানুষের কণ্ঠ সঙ্গীতের সাথে হাওয়াইন গিটার যন্ত্র সঙ্গীত হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠা পাক, এটি আসলে এটির গৌরব ফিরে আসুক। কারণ হচ্ছে যে সত্যিকার অর্থেই এটি যখন বাজে তখন আমি একজন শিল্পী হিসেবে আমার অনুভব উপলব্ধির মধ্যে সেটি আর কি খুঁজে পাই, সেই ইমেজটি খুঁজে পাই, সূক্ষ্ম কাজগুলো দেওয়া যায় এই জন্য। হ্যাঁ, এবং হ্যাঁ, এটা একটা বলে না যে আসলে অন্তরের গভীর একেবারে গিয়ে করা, স্পর্শ করা, সেটি আসলে করতে পারে এই হাওয়াইন গিটার। সে কারণে আমাদের পরিকল্পনা আছে যে আমরা হাওয়াইন গিটার এই অনুষ্ঠানে হাওয়াইন গিটার শিল্পীদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা বাজাচ্ছেন তাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো। উপস্থাপনা এবং পরিবেশনা দুটি চমৎকার, আপনাকেও ধন্যবাদ। আয়েশা সিদ্দিকী বলছেন ওই গানটি যদি
এক নদী রক্ত পেরিয়ে। আসলে আচ্ছা, আমরা তো ট্র্যাক নির্ভর তো, আমরা পরবর্তী যে কোনো অনুষ্ঠানে এটা বাজায় দিব, কথা এটি দিলাম। আসলে আগে থেকে হ্যাঁ। ট্র্যাক নির্বাচন করা আছে বলে এইটি আর সম্ভব হচ্ছে না, এটা আজকে সম্ভব সম্ভব হচ্ছে হচ্ছে না। না, হ্যাঁ। হালিম ভাই, আমরা নিশ্চয়ই ফরহাদ ভাইকে অন্য কোনো দিন পরবর্তী, অনুষ্ঠানে হ্যাঁ। আনবো এবং সেই দিন আপনার এই অনুরোধটি ফরহাদ ভাই বিশেষ করে রাখবেন। আমাদের স্বাধীনতা দিবসে আসতেছে, হ্যাঁ। ওখানে এই হ্যাঁ, স্বাধীনতা গানগুলা দিবস, বেশি। হ্যাঁ স্বাধীনতা দিবস যে আসবে তাকে বলবো আমরা, এবং আপনি নিশ্চয়ই শুনতে পাবেন। আপনি আছেন, আমার খুব ভালো লাগছে শুনে যে হালিম ভাই দেখছেন এই অনুষ্ঠান। তো হৃদয় রুম্পা বলছেন হৃদয়ে ছোঁয়া সুরের মূর্ছনা। আমরা তাহলে শেষ গান অনুষ্ঠানের করবো? শেষ দিকে চলে এসেছি। আপনার যদি কিছু বলবার থাকে দর্শকের উদ্দেশ্যে বলে আমরা বিদায় নিই তাহলে। আসলে খুব ভালো একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন শাহিন ভাই। অনুষ্ঠানের এটা ওনার দৃঢ়তাও আছে, উনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। তার প্রেক্ষাপটে আজকে আমি এখানে আসতে পেরেছি। শাহিন ভাইকে ধন্যবাদ, এবং যুগের চিন্তা যে পত্রিকা, তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমি নারায়ণগঞ্জেরই মানুষ, সেই হিসাবে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে আজকে যুক্ত হতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। তো এই আর কি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। আপনাদের কমেন্টসগুলো আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, বাজানোর প্রেরণা যোগায়। এই জন্য আপনাদেরকে স্পেশাল থ্যাঙ্কস। আর যারা দেখছেন এবং যারা পরবর্তীতেও দেখবেন, সবাইকেই ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আপনারা অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, এবং এই মন্তব্য দেখে বোঝা যাচ্ছে যে আসলে অনুষ্ঠানটি যদি আরেকটু সময় নিয়ে আমরা সময় দিতেন, আরও কয়েকটি গান শুনতে পারতাম, তাহলে হয়তো আপনাদের যেই ভালো লাগার জায়গাটি সেটি পরিপূর্ণ হতো। কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে যেহেতু কিছুক্ষণ পরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে ফুলের শ্রদ্ধা জানানো হবে, সেটি শুরু হয়ে যাবে 12:01। এই অনুষ্ঠান শেষে এই যুগের চিন্তা পত্রিকার যে পেজটিতে আছে সেখানে লাইভ অনুষ্ঠান হবে, যার কারণে আমাদের আজকে বাধ্য হয়ে এখানে বিদায় নিতে হচ্ছে, সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমরা নিশ্চয়ই ফরহাদ ভাইকে আরও অন্য আরেকদিন এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো। আপনাদের উদ্দেশ্যে বলছি, ভাষা শহীদদের প্রতি আবার শ্রদ্ধা নিবেদন করছি, এবং নারায়ণ সাংস্কৃতিক জোট আগামীকালকে শহীদ মিনারে বিকেল 4টা থেকে অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে এই অনুষ্ঠানে বিদায় নিতে যাচ্ছি। দেখতে থাকুন দৈনিক যুগের চিন্তা পত্রিকার সাপ্তাহিক নিয়মিত আয়োজন বরং কণ্ঠস্বর যুগের অনুষ্ঠান।